গপ্পের থেকে আপনার গপ্পের ঠিকানা। গপ্পের থেকে যেখানে আছে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি আর কিছু নিঃশব্দ প্রেম। এই থেকে মিলবে মন ছুঁয়ে যাওয়া গপ্পের এক আলাদা জগৎ। এই গপ্পের কোনো অংশই ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক হিংসাকে সমর্থন করে না। যদি আপনার সঙ্গে বা আপনার আশেপাশে কোনো ঘটনা ঘটে, তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। Any digital copy of this content leading to piracy is a crime. এই কন্টেন্টের যে কোনো ধরনের ডিজিটাল কপি পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয় অপরাধ। এই গল্পের বিরুদ্ধে কোনো ধরনের পাইরেসি ধরা পড়লে উপযুক্ত আইন ব্যবস্থা নেওয়া হবে। অনুগ্রহ করে পাইরেসি করবেন না বা পাইরেসিকে সমর্থন করবেন না। তাহলে শুরু করা যাক। এই গল্পের মোড় আর কোন দিকে ঘুরতে চলেছে, আর তারা এই দুবেকে কেনই বা অপহরণ করতে গেল, আর সেই নাম্বার 13 কে সেই ব্যক্তি যার নাম শুনে ব্যোমকেশের মুখেও চিন্তার ভাঁজ ফুটে ওঠে, জানতে হলে শুনতেই হবে আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে, কলকাতা কম্পমাল। একটা মানুষ যে কতটা হিংস্র হতে পারে সেটা সমরকান্তিবাবুর খবরটা না পেলে আমরা জানতেই পারতাম না। তার হিংস্রতার একটা উদাহরণ দিই। একটা বন্ধ ঘরে একটা মানুষের হাত পা শক্ত করে বেঁধে তার পেটের উপর একটা মাটির হাঁড়ি চাপিয়ে দেন। সেই চাপানো হাঁড়ির মধ্যে থাকে কতগুলো ক্ষুধার্ত ইঁদুর, আর সেই হাঁড়ির ওপরে রাখেন জ্বলন্ত কয়লা। সেই কয়লাতে হাঁড়িটা গরম হতে হতে একসময় ইঁদুরগুলোর পর্যন্ত গিয়ে পৌঁছায়, আর তখন তারা সেখান থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। কিন্তু বের হতে না পারলে যেটা করে বসে সেটা বড় ভয়ঙ্কর। ইঁদুরগুলো যে মানুষটার পেটের ওপর হাঁড়ি রাখা রয়েছে সেই মানুষটার পেট ফুটো করে বাইরে বেরোনোর চেষ্টা করে। একটা জীবিত মানুষের পক্ষে সেটা যে কতটা ভয়ানক তা পাঠকরা আন্দাজ করতে পারবে। তা যে কারণে এসব কিছু বলার অবতারণা, এখন তাহলে সেটাই বলি। সেই অনুকূলবাবুর মেস থেকে ব্যোমকেশের সাথে আলাপ হওয়ার পর থেকে ব্যোমকেশের সাথে যে সমস্ত তদন্ত আর কেসে আমি তাকে সাহায্য করতে চলেছি, কিংবা দুজনকে যেভাবে বিভিন্ন কেসে থাকতে হয়েছে, তাতে আমাদের মাঝে মাঝেই অনেক বিপদে পড়তে হয়েছে। এমন বিভিন্ন সময় আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে যে মনে হয়েছিল এটাই হয়তো শেষ। কিন্তু সেই সমস্ত জায়গা থেকেও ব্যোমকেশ খুব সুন্দরভাবে আমাদের বাঁচিয়ে এনেছে। কিন্তু বৌঠানকে যে এভাবে চরম বিপদের মধ্যে পড়তে হবে সেটা কিন্তু আমি এর আগে কখনোই ভাবতে পারিনি। আর সে বিপদের জন্যই আমাদের কলকাতা থেকে কোথায় না কোথায় যেতে হয়েছে। প্রথমে রাজস্থান, তারপর বারাণসী, তারপর সেখান থেকে নেপাল হয়ে মায়ানমার পর্যন্ত ছুটতে হয়েছিল, তবে গিয়ে বৌঠানকে নিয়ে আসতে পারা গেছে। তবে মায়ানমারে যে পরিস্থিতিতে আমরা পড়েছিলাম সেখান থেকে যে এত সহজে বেরিয়ে আসতে পারবো সেটাও ভাবেনি। কিন্তু সেই অপরাধীকে ধরতে না পারার ব্যর্থতা ব্যোমকেশের মধ্যে যে ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় ছিল বৌঠানের সুস্থ হয়ে ওঠা। কিন্তু সেখানেও যে এত বড় একটা বিপদ ঘটে যাবে সেটা কে জানত। কথায় আছে না, যখন বিপদ আসে তখন একটার পর একটা আসতেই থাকে, আর সেটাই বোধহয় আমাদের জন্য এই মুহূর্তে সত্যি বলে প্রমাণিত হচ্ছে। মাত্র 2 দিন আগে একটা ভয়ঙ্কর ঘটনার কথা এখানে বলা দরকার। সেটা না বললে আপনারা আসল সমস্যার কোনো অনুমানই করতে পারবেন না। বৌঠানকে যে সরকারি হাসপাতালে রাখা হয়েছিল সেখানে বৌঠানের জন্য 2 জন কনস্টেবলের ব্যবস্থা দাসবাবু নিজে থেকেই করে দিয়েছিলেন। যদিও ব্যোমকেশ অনুমান করেছিল এই মুহূর্তে এখানে আর সত্যবতীর তেমন কোনো বিপদ নেই, তবে তা সত্ত্বেও দাসবাবু এবং অপর মহল সে কথা শুনতে চায়নি। আসলে ব্যোমকেশের বুদ্ধি আর তার মগজ কলকাতার আইনি ব্যবস্থার অনেক বড় সম্পদ, সে কথা তারা মাঝে মধ্যেই স্বীকার করে।
বৌঠানের জন্য এই আমাদের উঠে পড়ে এখানে ওখানে যাওয়ার জন্য কলকাতা শহরে আশেপাশের কিছু অপরাধী মাথাচাড়া দিয়ে উঠেছিল। বোধহয় শহরে ঘটে যাওয়া বেশ কিছু কেসের তদন্ত পুলিশের একার চেষ্টায় যতটা সম্ভব ততটা সমাধান করা গেছে, কিন্তু ব্যোমকেশ বক্সীকে না হলে বোধহয় তাদের আর চলছিল না। তাই জন্যই পুলিশি মহল থেকে সত্যবতীর জন্য আলাদা পাহারার ব্যবস্থা করা হলো। যত তাড়াতাড়ি সম্ভব বৌঠানকে সুস্থ করে তোলাই আমাদের চেয়েও বেশি বোধহয় তাদের কর্তব্য হয়ে গেছিল, কারণ সেইটা না হলে ব্যোমকেশকে তারা পাবে না। কিন্তু এসবের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। সকালে ব্যোমকেশের ঘরে আমি আর ব্যোমকেশ বসে রয়েছি। এখন ব্যোমকেশকে কেমন যেন একটু মনমরা হয়ে থাকতে আমি মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি। খবরের কাগজ সামনে পড়ে থাকে, সে সেটা তুলেও দেখে না। পটিরামের দিয়ে যাওয়া চায়ের কাপ বোধহয় ঠান্ডা হয়ে যায়, তারপরেও সেটা হাতে তুলে নেওয়ার ইচ্ছে ব্যোমকেশের হয় না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, না হলে চেয়ারের উপর চুপ করে বসে থাকে। এমনিতেই ব্যোমকেশ কম কথা বলে, আর এই কদিন সে ব্যাপারটা আরোই কমে এসেছে। তাই জন্যই আজকে আমি বলতে বাধ্যই হলাম, এই ব্যোমকেশ, চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। ব্যোমকেশ কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ঘরের টেলিফোনটা বেজে উঠতেই ব্যোমকেশ কেমন যেন চমকে উঠল। আমি বুঝতে পারলাম কিছু একটা ভাব ছিল সে। আমার কথাটা শুনতেও পায়নি হয়তো ভালোভাবে। ব্যোমকেশ উঠে টেলিফোনটা ধরে কথা বলতে বলতে হঠাৎ করেই বলে উঠল, সে কি, আমি এক্ষুনি আসছি। টেলিফোনটা নামিয়ে রেখে ব্যোমকেশ ঘরের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে আমি বললাম, এ ব্যোমকেশ, কি হয়েছে? এভাবে হন্তদন্ত হয়ে কোথায় চললে তুমি? ব্যোমকেশ আমার দিকে ঘুরে তাকালো। ব্যোমকেশের মুখটা দেখে আমি বুঝতে পারছিলাম সেই মুখে এখন আর চিন্তা নেই, সে মুখে এখন রয়েছে অবাক ভাব, আর কি একটা যেন, সেটা আমি চট করে ধরতে পারলাম না তখন। ব্যোমকেশ ক্লান্ত গলায় বলল, অজিত, অজিত, হাসপাতালে আগুন লেগে গেছে, অনেকে মারা গেছে অজিত, এক্ষুনি চলো। কথাটা শুনেই আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। তারপরে দুজন মিলে তাড়াতাড়ি নিচে নেমে একটা ভাড়ার গাড়িতে করে এগিয়ে গেলাম হাসপাতালের দিকে। মনের মধ্যে বারবার একটা চিন্তাই ঘুরে ফিরে আসছিল, বৌঠানের কিছু হয়নি তো? কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই এত বিপদ অগ্রাহ্য করে বৌঠানকে ফিরিয়ে আনা হলো, আর তারপরেই আবারও এমন একটা ঘটনা ঘটে গেল। কেন কেন হচ্ছে আমাদের সাথে কিছু জানি না। হাসপাতালের সামনে যখন দুজন বোকার মতো দাঁড়িয়ে রয়েছি, তখনই আমাদের চোখের সামনে গোটা সরকারি হাসপাতালটা যেন দাউ দাউ করে পড়ছে। প্রায় 4টে দমকলের গাড়ি প্রাণপণে হাসপাতালের আগুন নেভানোর চেষ্টা করছে। রাস্তার উপর আমাদের মতোই বেশ কিছু লোকজন জমা হয়ে রয়েছে। তারা নিজেদের মধ্যে কথা বলছে, চিৎকার চেঁচামেচি। দমকলের লোক, পুলিশের সবকিছু মিলিয়ে সে এক বিভৎস অবস্থা। কয়েকটা অ্যাম্বুলেন্স পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, তাদের সাইরেনের শব্দ। ভেতর থেকে কিছু মানুষের শরীর নিয়ে আসা হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই আগুনে প্রায় পুরো ঝলসে গেছে। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপরই হঠাৎ করে দাসবাবু কোথা থেকে আমাদের দিকে এগিয়ে এলেন, বললেন, ব্যোমকেশবাবু, কিভাবে যে কি হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। আসলে বেশ রাতের দিকে ঘটনাটা ঘটেছে, আমরা তখনই এসে পৌঁছেছি, কিন্তু আপনাকে টেলিফোনে বারবার চেষ্টা করেও আপনাকে ফোনে পাইনি। জীবনে প্রথমবার বোধহয় ব্যোমকেশকে আমি এভাবে রাগের মাথায় দাসবাবুর সাথে কথা বলতে দেখলাম। ব্যোমকেশ রীতিমতো রেগে উঠে বলল, টেলিফোনে পাওয়া যাচ্ছিল না বলে আপনি একবার আমার বাড়িতে যাবেন না? আপনি বুঝতে পারছেন ভেতরে সত্য রয়েছে, ওর যদি কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, সবই বুঝতে পারছি ব্যোমকেশবাবু, কিন্তু আমরা সবাইকেই উদ্ধার করার চেষ্টা করে চলেছি। তবে এখনো পর্যন্ত আপনার স্ত্রীকে পাওয়া যায়নি ব্যোমকেশবাবু। ব্যোমকেশ দাসবাবুর দিকে ঘুরে তাকালো, তারপর বলল, আমি ভেতরে যেতে চাই, আমি ভেতরে কি দেখতে চাই। কি বলছেন ব্যোমকেশবাবু? ভেতরে এখনো সমস্ত আগুন ভালোভাবে নেবেনি। তাছাড়া আমরা নিজেরাই ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। দমকলের লোক ছাড়া আর কাউকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। আপনি বুঝতে পারছেন না দাসবাবু, ভেতরে আমার যাওয়াটা প্রয়োজন। ব্যোমকেশ যেভাবে পুড়তে থাকা হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছিল, তাতে আমার খানিকটা ভয়ই হচ্ছিল এক্ষুনি না সে ভেতরে ঢুকে পড়ে। তাই জন্যই আমি এগিয়ে গিয়ে ব্যোমকেশের একটা হাত ধরে টেনে বললাম, এই ব্যোমকেশ, পাগলামি করছো নাকি? দেখতে পাচ্ছ না
সামনে গোটা হাসপাতালটা আগুনে পুড়ে যাচ্ছে। তুমি এর ভেতর ঢুকে করবেটা কি? অজিত অজিত সত্য ভেতরে রয়েছে, সত্য এখনো ভেতরে রয়েছে। আমি ভেতরে যাবো, আমি ভেতরে যাব। জীবনে চরম বিপদের মধ্যে পড়েও মাথা ঠান্ডা রাখতে দেখেছি যাকে, সেই ব্যোমকেশ আজ এমনভাবে ভেঙে পড়তে দেখে আমার চোখের সামনে খুবই কষ্ট হচ্ছিল আমার। আমি আর দাসবাবু মিলে একরকম ব্যোমকেশকে জোর করে সেখানে দাঁড় করিয়ে রাখলাম। ভেতর থেকে একটু পরেই স্ট্রেচারে করে কয়েকটা মৃতদেহ বাইরে নিয়ে এলো। তাদের গোটা শরীরটা আগুনে পুড়ে গেছে। একবার আমার মনে হলো, বৌঠান যদি এর মধ্যে থাকে তাহলে তাকে চিনতে পারাটা আমাদের পক্ষে সম্ভব নয়। মৃতদেহগুলো যেভাবে পুড়েছে তাতে সেগুলো পুরুষ না মহিলা সেটাও বোঝা যাচ্ছে না। দুজন কনস্টেবল আর আমি মিলে ব্যোমকেশকে হাসপাতালের পাশেই একটা জায়গায় বসালাম। একটু পরেই দাসবাবু একটা জলের বোতল এনে ব্যোমকেশকে দিয়ে বললেন, আপনি এখানে বসুন ব্যোমকেশবাবু, এক্ষুনি পুলিশ কমিশনার নিজে আসবেন। আপনি এখানে বসুন, আমরা দেখছি কি করা যায়। সত্যের ব্যাপারে কোনো খবর না পাওয়া পর্যন্ত কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না দাসবাবু। দাসবাবু কি বুঝলেন আমি জানি না। আমার দিকে একবার হতাশ দৃষ্টিতে তাকিয়ে হাসপাতালের সামনের দিকে চলে গেলেন। সেখানে তখন আরো দুটো নতুন দমকলের গাড়ি এসে দাঁড়িয়েছে। আগুন আয়ত্তে আনা গেল আরো 2 ঘন্টা পরে। ততক্ষণে হাসপাতালে প্রায় অর্ধেকটাই আগুনে পুড়ে গেছে। সরকারি হিসাবে জানা গেল প্রায় 36 জন রোগী আর তার সাথে হাসপাতালের ডাক্তার, নার্স, সমস্ত কর্মী মিলিয়ে আরো 13 জন সবাই আগুনে পুড়ে মারা গেছে। বাকি যারা আহত এবং অর্ধদগ্ধ হয়েছেন তাদের হিসেব আর তখন করার মতো ছিল না। সবাইকে অন্য একটা হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হলো। তবে এইসব কিছুর মধ্যেই আমরা কিন্তু বৌঠানকে কোথাও খুঁজে পেলাম না। প্রায় সন্ধ্যের দিকে ব্যোমকেশকে একরকম জোর করেই বাড়িতে নিয়ে আসা হলো। আমাদের সাথে দাসবাবু নিজেও এলেন। পুলিশ কমিশনার এসেছিলেন। তিনিই বোধহয় দাসবাবুকে ব্যোমকেশের সাথে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, কারণ এমন একটা পরিস্থিতিতে দাসবাবু সেখান থেকে চলে আসাটা আইন বিরুদ্ধে। বাড়ি ফিরে পুটিরামকে কিন্তু সমস্তটাই জানাতে হলো। সেই সমস্ত কথা শুনে একবার ফ্যাল ফ্যাল করে ব্যোমকেশের দিকে তাকিয়ে খুব করুণ গলায় বলল, দাদাবাবু, বৌদিমণি কি আর বাড়িতে ফিরবে না? বৌদিমণিরে কি আর আমি দেখতে পাবো না দাদাবাবু? এখন এখান থেকে যা, আমায় একটু একা ছেড়ে দে। পুটিরাম চলে যেতে দাসবাবু বললেন, দেখুন, যে 2 জন কনস্টেবল আপনার স্ত্রীর ওয়ার্ডের বাইরে পাহারায় ছিল তারা কিন্তু আপনার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছে। তারা বলেছে আগুন লাগার সাথে সাথে তাদের একজন দৌড়ে হাসপাতালের অন্যদিকে গেলেও একজন কিন্তু আপনার স্ত্রীর ঘরের সামনে পাহারাতেই ছিল। তবে এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে ব্যোমকেশবাবু, জানেন? কি ব্যাপার? যে 2 জন পাহারাদার ছিল তাদের মধ্যে একজনকে আপনার স্ত্রীর ওয়ার্ডের বাইরে মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তখনও তার শরীরে আগুন লাগেনি। অন্য একজন কনস্টেবল তার দিকে ছুটে আসতে আসতেই আগুনটা সেই ওয়ার্ডের কাছাকাছি লেগে যায়, ফলে আর কিছু দেখা যায়নি। তবে তার আগে সে বলেছে সেই ওয়ার্ড থেকে আরও 2 জনকে বাইরে বেরিয়ে আসতে দেখা গেছে, এবং তার এটাও মনে হয়েছে তাদের সাথে অন্য কেউ একটা ছিল। ব্যোমকেশ দাসবাবুর দিকে সোজাসুজি তাকিয়ে প্রশ্ন করল, আপনি কি বলতে চাইছেন ঠিক? 2 জন কনস্টেবলকে আমরা উদ্ধার করতে পেরেছি। তাদের গায়ে আগুন লেগেছে আর তারা সামান্য জখম হয়েছে, কিন্তু প্রাণে বেঁচে গেছে। তারা একটা অদ্ভুত কথা শুনিয়েছেন। যে কনস্টেবল আপনার স্ত্রীর ওয়ার্ডের সামনে পাহারায় ছিল সে বলেছে তার মাথায় একটা ভারী কিছু দিয়ে আঘাত করাতে সে মাটিতে পড়ে যায়, আর সে সময় সে 2 জনকে আপনার স্ত্রীর ওয়ার্ডের আপনার স্ত্রীর কেবিনের মধ্যে ঢুকতে দেখেছিল। এবার ব্যাপারটা হলো তখনও কিন্তু আগুনটা সেভাবে লাগেনি, সবে মাত্র লাগতে শুরু করেছে, আর সেই সময় এই ঘটনাটা ঘটেছে। তার মানে আপনি বলতে চাইছেন আপনার কনস্টেবলরা বলছে যে বৌঠানকে কেউ হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে গেছে আগুন লাগার সময়? না, নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে তেমনটাই ধারণা করা যাচ্ছে, কারণ কনস্টেবল যতটা বলেছে তাতে সেটাই মনে হয়। আর আমার এটাও মনে হচ্ছে আগুনটা বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ হাসপাতালে আগুন লাগার মতো তেমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এত বড় একটা হাসপাতালে আগুন লাগিয়ে দেওয়াটা কিন্তু সহজ কাজ নয় দাসবাবু। হ্যাঁ, সহজ কাজ নয়, সেটা আমি জানি, কিন্তু আগুনটা লাগানো হয়েছে রাতের বেলা, যখন বেশিরভাগ
লোকই প্রায় ঘুমিয়ে রয়েছে, একমাত্র পাহারাদাররা ছাড়া। আর সে ব্যাপারটা আমি আরেকটু জোর দিয়ে বলতে পারছি, কারণ প্রথম কনস্টেবল একটা কাউকে দেখেই কিন্তু সেদিকে ছুটে গিয়েছিল, আর তখন সে বুঝতে পেরেছিল কোথাও কিছু একটা ঘটেছে, আগুন লেগেছে। কেমন যেন মনে হচ্ছে গোটা ব্যাপারটাই সাজানো। আসলে আগুনটা লাগানো হয়েছে কোনো একটা কারণে। কিন্তু কলকাতা শহরের সত্যবতীকে অপহরণ করতে যাবে কে? হীরালাল বাবুর সাথে আমাদের আগেই সমস্ত সমস্যা মিটে গেছে। তাছাড়া মায়ানমারে যে অপরাধীর পেছনে আমরা পড়েছিলাম তিনি এতদূর পর্যন্ত চলে আসবেন সেটা ধারণা করা যায় না, অন্তত এই মুহূর্তে তো নয়। তাহলে কি গোটা ব্যাপারটা আপনার অনুমান নয় তো? আগেই বলেছি ব্যোমকেশবাবু, ব্যাপারটা আমার মনে হয়েছে, কারণ হাসপাতালে যেখানে আগুনটা প্রথম লাগে সেখান থেকে আগুনটা ছড়িয়ে পড়েছে গোটা হাসপাতালে। এবার যেখানে প্রথম আগুনটা লাগানো হয়েছে সেখানকার গার্ডদের কাউকেই কিন্তু আর জীবিত অবস্থায় পাওয়া যায়নি। আর সবথেকে বড় সমস্যা হলো, যে কটা ঘরে বেশি আগুন লেগেছিল সে কটা ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। উদ্দেশ্যপ্রণীতভাবে তাহলে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে, কিন্তু একটা গোটা হাসপাতালের এতগুলো মানুষকে খুন করার মতো কাজ কেউ করতে যাবে কেন? কিন্তু ব্যোমকেশ, বৌঠানকে যদি কেউ সেখান থেকে সরিয়ে নিয়ে যায় তাহলে তার মোটিভটা কি থাকবে? আর সে জানতো হাসপাতালে আগুন লাগানো হয়েছে, আর সেখানে থাকলে বৌঠান মারা যাবে। সেই উদ্দেশ্যে কি তাকে সরিয়ে নেওয়া? আবার এটাও হতে পারে সকলের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে সত্যকে তুলিয়ে নিয়ে যাওয়ার জন্য আগুনটা লাগানো হয়েছে। আচ্ছা দাসবাবু, আপনাদের যে কনস্টেবল দুজন রয়েছে তারা বলছেন আহত হয়ে হাসপাতালে রয়েছে, তাদের সাথে একবার কথা বলা যায়? আপনি চাইলেই ব্যবস্থা করব, তবে এখন এটা বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে কি করা উচিত। আমি তাদের খুব একটা বেশি সময় নষ্ট করব না দাসবাবু, আমি শুধু প্রয়োজনীয় কয়েকটা কথা জেনে নিয়ে চলে আসবো। আর তাছাড়া হাসপাতালে পাহারাদার যারা বেঁচে আছে, এমনকি মিসেস বক্সির ওয়ার্ডের কাছাকাছি যারা ছিল তাদের সবার সাথেও যদি কথা বলা সম্ভব হয় বলতে হবে। অবশ্যই হাসপাতালে আগুনে পুড়ে যারা মারা গেছে সবার জন্য আমার একটা সমবেদনা রয়েছে দাসবাবু, কিন্তু গোটা ব্যাপারটা যদি সত্যকে ওখান থেকে সরিয়ে নেওয়ার জন্য হয় তাহলে খোঁজ খবর নিলে কিন্তু আমরা আসল কারণটা খুঁজে বার করতে পারবো। দাসবাবু চুপ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে ব্যোমকেশবাবু, চলুন আমি বরং একবার কমিশনার সাহেবের সাথে কথা বলিনি, তাহলে ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে যেতে পারে। দাসবাবু উঠে গিয়ে টেলিফোনে কমিশনার সাহেবের সাথেই বোধহয় কথা বললেন। তারপর আমাদের সামনে এসে বসে বললেন, চলুন ব্যোমকেশবাবু, বেরিয়ে পড়া যাক। যে হাসপাতালে কনস্টেবলদের ডাকা হয়েছে সেই হাসপাতালেই ওখানকার বেশ কিছু মানুষজনকে ডাকা হয়েছে, আপনি চাইলে তাদের সাথে কথা বলে নিতে পারেন। আমরা তিনজন বাইরে বেরিয়ে এলাম। দাসবাবুর পুলিশের জিপে করে আমরা হাসপাতালের দিকে রওনা দিলাম। বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তায় ওঠার আগে একটা ছোট্ট মাঠের মধ্যে একটা জনসভা বসেছিল। আসলে ভারতবর্ষ সবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার উদযাপন যেমন এইদিকে ওদিকে প্রায় কিছুদিন ধরেই চলছে, তেমনি জাতীয় কংগ্রেসের তরফ থেকে মিছিল আয়োজন করা হয়েছে। তেমনি একটা মিটিং সভা হয়ে চলেছিল। সেখানে গান্ধীজির বক্তৃতা রেকর্ডারে শোনানো হচ্ছে। আমাদের গাড়িটা বেশ খানিকটা এগিয়ে গেল। তারপর দাসবাবু ড্রাইভারের পাশে বসে থাকতে থাকতে একসময় বললেন, ব্যোমকেশবাবু, আমাদের পিছনে একটা গাড়ি আমাদের অনুসরণ করছে বলে মনে হচ্ছে না? ব্যোমকেশ পিছনের দিকে ঘুরে দেখতে যাবে, ঠিক সেই সময় একটা ব্যাপার ঘটে গেল। পেছনের গাড়িটা খুব দ্রুত ছুটে এসে আমাদের জিপের একটা পাশে একটা ছোট্ট ধাক্কা মারল। আমাদের ড্রাইভারের হাত কেটে গাড়িটা রাস্তার এক পাশে একটা দেয়ালে গিয়ে ধাক্কা দিল সজোরে। পেছনের গাড়িটা কিন্তু ততক্ষণে আবার রাস্তার পাশ ঘেঁষে সামনের দিকে এগিয়ে ডান দিকে বেরিয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় আর ধাক্কা লাগার ঝাঁকুনিতে আমরা কিছুক্ষণের জন্য কেমন যেন হতভম্ব হয়ে পড়েছিলাম। ব্যোমকেশ গাড়ির দরজা খুলে বাইরে নেমে যতক্ষণে সামনের দিকে এগিয়ে গেল ততক্ষণে সামনের গাড়িটা বেশ খানিকটা এগিয়ে চলে গেছে। এই ধরনের গাড়ি বর্তমানে নতুন দেখা যায়। ব্যোমকেশ ফিরে আসতেই দেখা গেল ড্রাইভারের মাথায় সামান্য চোট লেগেছে। দাসবাবু ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, কি হলো বলুন তো ব্যাপারটা? হঠাৎ করে আমাদের গাড়িতে ধাক্কা মারতে গেল কেন? যতদূর মনে হয় গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা বাইরে বেরিয়ে আসতে আমাদের পিছু নিয়েছে। যখন কিছু একটা বলতে গিয়েও ব্যোমকেশ যেন চুপ করে গেল। তারপরেই হঠাৎ করে কথার প্রসঙ্গ বদলে বলল, এক্ষুনি আমাদের হাসপাতালে যেতে হবে দাসবাবু, না হলে বড্ড দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চলুন। ড্রাইভারের মাথার পাশে সামান্য কেটে গিয়ে রক্ত ঝরছিল। ড্রাইভার নিজেই রুমাল বার করে মাথার পাশের রক্ত মুছে নিল এবং নিজেই বলল, চিন্তা নেই ব্যোমকেশ বাবু, আমি ঠিক আছি। আপনি চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। তখন আমাদের গাড়ি
বেশ দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো নতুন হাসপাতালের দিকে, যেখানে এই হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া আহত মানুষদের এবং যারা বেঁচে আছে তাদেরকে রাখা হয়েছে। সকাল থেকে এমন সব ব্যাপার ঘটে চলেছে যে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে ঠিক কি হয়ে চলেছে। কিন্তু এর মধ্যে এই প্রথমবার ব্যোমকেশের মুখে আমি চিন্তার ভাঁজ দেখতে পেলাম। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ কিছু একটা ভাবতে শুরু করেছে। তাহলে কি বৌঠানকে আবার কেউ তুলে নিয়ে গেল? আর সেটাই কি ব্যোমকেশ বুঝতে পেরেছে? ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখটা বেশ শক্ত হয়েছে। এই সময় তাকে আর কিছুই জিজ্ঞেস করা যাবে না, তাই জন্যই আমি অপেক্ষা করলাম হাসপাতালে পৌঁছানো পর্যন্ত। হাসপাতালে গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকক্ষণ এদিকে ওদিকে খুঁজতে হলো। যেদিকেই তাকাই সেই দিকেই কেবলমাত্র আগুনে পোড়া রোগে শুয়ে কাতরাচ্ছে। সে এক বিভৎস অবস্থা। লোকজনের চিৎকার, চেঁচামেচি, রোগীদের আর্ত চিৎকার, ডাক্তার নার্সদের দৌড়াদৌড়ি, সমস্ত কিছু মিলিয়ে এক বিভৎস মৃত্যুর মতো কলকাতা শহরের একটা হাসপাতালকে দেখতে পেলাম আমরা। দাসবাবু কিন্তু আমাদের নিয়ে গিয়ে একটা বেডের পাশে দাঁড় করালেন। তারপরে বিছানায় শুয়ে থাকা কনস্টেবলকে ডাকতে লাগলেন। এমন সময় একজন ডাক্তার এসে বললেন, আপনারা এখানে কি করছেন? এই মুহূর্তে রোগীর সাথে কোনো কথা বলা যাবে না। আহা ডাক্তারবাবু, আপনি বুঝতে পারছেন না, আমাদের কথা বলাটা বেশ জরুরি। আমি কোনো কথাই শুনতে চাই না। আপনি পুলিশ হতেই পারেন, কিন্তু এই মুহূর্তে হাসপাতালে আমাদের উপরে আপনারা কিছু করতে পারবেন না। এই মুহূর্তে রোগীর সাথে কথা বলা যাবে না। ব্যোমকেশ এবার ডাক্তারের সাথে কথা বলল। দেখুন ডাক্তারবাবু, আমরা বেশি সময় নষ্ট করব না। আমাদের মাত্র একটা খবর প্রয়োজন। সে খবরটা আমাদের জন্য খুব জরুরি। হাসপাতালে কিভাবে লেগেছিল সেই আগুনটা আমরা জানার চেষ্টা করছি। তাই ডাক্তারবাবু, আপনি যদি একটু কথা বলার সময় দেন। ডাক্তারবাবু আমাদের তিনজনের মুখের দিকে একবার তাকালেন, তারপর বললেন, ঠিক আছে, তবে বেশিক্ষণ সময় কিন্তু নষ্ট করা যাবে না। আর দেখবেন রোগী যেন কোনোভাবেই উত্তেজিত হয়ে না যায়। রোগীর পেটের দিকটা সামান্য পুড়ে গেছে, সেক্ষেত্রে তার এখন বিশ্রাম প্রয়োজন, না হলে আমাদের কোনো ওষুধই কাজ করবে না। ডাক্তারবাবু একটু বোধহয় বিরক্ত হয়েই আমাদের কাছ থেকে সরে গেলেন। তারপর ব্যোমকেশ রোগীর কাছে মাথা নিচু করে বলল, শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? রোগীর চোখ বুজেছিল, তবে যন্ত্রণায় বারবার তার চোখ মুখ কুঁচকে যাচ্ছিল। কিন্তু তাও ব্যোমকেশের গলা শুনে সে তাকিয়ে দাসবাবু আর ব্যোমকেশকে দেখে নিয়ে আস্তে আস্তে বলল, স্যার স্যার আপনারা স্যার স্যার আমি বাঁচবো তো? তোমার কিচ্ছু হবে না, তুমি বেঁচে যাবে। তবে একটা কথা তুমি আমাদের বলো, তুমি কাল আগুন লাগার ঠিক আগে কি দেখেছিলে? অনেক কষ্টে সে একবার দাসবাবুর দিকে তাকালো। দাসবাবু মাথা নাড়িয়ে বোধহয় সম্মতি জানাতে কনস্টেবল অতি কষ্টে বলতে লাগলেন, আপনি আপনি যে ওয়ার্ডের সামনে আমাদের থাকতে বলেছিলেন তার পাশে আরও কয়েকটা ওয়ার্ড রয়েছে। রাতের বেলা আমরা ওখানেই চেয়ারে বসেছিলাম। তখনই একজনকে সেই ওয়ার্ডের বারান্দার একদম শেষের দিকে দেখতে পাই। তাকে দেখতে পেয়ে একটু সন্দেহ হতে আমার সাথে আরেকজন যে রয়েছে সে সেদিকে এগিয়ে যায়। আমিও সেদিকে তাকিয়েছিলাম, কারণ গোটা ওয়ার্ডের বারান্দাটা ফাঁকা। মাঝে মাঝে ঘরের দিকেও তাকাচ্ছিলাম। দেখতে পাচ্ছিলাম আপনার স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছেন, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। হঠাৎ পিছনের দিকে কি একটা শব্দ পেয়ে ঘুরতে যাব, এমন সময় মাথার উপর আঘাতটা হয়। আমি মেঝেতে পড়ে যাই। জ্ঞান হারাবার আগের মুহূর্তে দেখতে পাই দুজন ঘরের ভিতর ঢোকে। তারপর ওরা ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। যতদূর মনে হয় আপনার স্ত্রীকে ওরা তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি কিছু করার আগেই জ্ঞান হারাই। তুমি ওদের ব্যাপারে কিছু দেখেছিলে? মানে এমন কিছু যেটা দিয়ে ওদের খুঁজে বের করা যেতে পারে? তেমন কিছুই মনে নেই স্যার। ওদের মুখে কালো কাপড় বাঁধা ছিল, তবে ওদের পরনে কুলিদের মতো পোশাক ছিল। তবে স্টেশনের কুলি নয়, আমাদের কলকাতা বন্দরের ডকে যেসব কুলি থাকে যারা মালপত্র ওঠানামা করায়, ঠিক তাদের মতো পোশাক ছিল বলে মনে হয়েছে আমার। আর দুজনেরই কিন্তু তেমন পোশাক ছিল না। একজনের ছিল, কারণ ঘরের ভিতরে তখনও আলো জ্বালানো ছিল।
সে আলোয় আমি তাকে দেখতে পেয়েছি। ওরা কিছু বলছিল, মানে ওদের কাছ থেকে কোনো কথা শুনতে পেয়েছো তুমি? ওরা যেন কারোর একটা কথা বলছিল। যতদূর মনে হচ্ছিল ওরা কারোর নির্দেশে এই কাজটা করতে এসেছিল। ওরা বলছিল তাড়াতাড়ি জায়গা মতো পাঠিয়ে দিয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে, একটু পরেই গোটা হাসপাতালে আগুন লেগে যাবে। তখনই আমার মনে হয়েছিল আগুনটা আগুনটা ওরাই লাগিয়েছে, ওরাই লাগিয়েছে, ওরাই লাগিয়েছে। এই কথাটা বলতে বলতেই কনস্টেবল কেমন যেন অদ্ভুতভাবে নিঃশ্বাস নিতে লাগলো। আমি বুঝতে পারছিলাম তার কষ্ট হচ্ছে। সে আর কিছুই বলতে পারলো না। তার আগেই ডাক্তারবাবু এসে আমাদেরকে সেখান থেকে সরিয়ে দিলেন। সত্যি বলতে আমরাও বাধ্য হয়ে সেখান থেকে সরেই এলাম। কিন্তু তারপর আরও কয়েকজনের সাথে কথাবার্তা বলে জানা গেল সবাই সেদিন রাতে বাইরে দু একজনকে হাসপাতালে দেখতে পেয়েছিল। তবে কোনো কিছু ভালো করে বোঝার আগেই আগুন ছড়িয়ে পড়ার ব্যাপারটায় তারা ব্যস্ত হয়ে পড়ে। তখন তারা কোথায় গেছে সেসব ব্যাপারে কেউ জানে না। ব্যোমকেশ চিন্তিত মুখে হাসপাতাল থেকে বেরিয়ে এলো আর দাসবাবুর সাথে গাড়িতে উঠতে উঠতেই বলল, ডকের পোশাক পরে কেউ একজন এখানে আসবে কেন? আর তাছাড়া ওরা যদি কারো কথায় কাজটা করে থাকে তাহলে কার কথায় কাজটা করছে? ব্যোমকেশবাবু, আমারও কিন্তু তাই মনে হয়েছে। এই গোটা ব্যাপারটা ছোটোখাটো কাজ নয়, কারণ এত বড় একটা হাসপাতালে আগুন লাগিয়ে দেওয়ার মতো কাজ কোনো বড় মাথারই হবে। ব্যোমকেশ, আমার মনে হয় আমরা এখানে না থাকার সময় এখানে যে অপরাধ চক্রটা সক্রিয় হয়ে উঠেছে এটা তাদের কাজ নয় তো? কিন্তু সেটাই যদি হয় তাহলে সত্যবতীকে কেন? সত্যবতী ওদের কি ক্ষতি করেছে অজিত? আমার একবার বলতে ইচ্ছে হলো, আসলে বউঠান নয়, তাদের আসল রাগ তোমার উপরে। কিন্তু তোমার কিছু করতে না পেরে তারা সত্যবতীকে তুলে নিয়ে গেছে। কিন্তু এই কথাটা আর বলতে পারলাম না, কারণ ব্যোমকেশের মুখ দেখে মনে হচ্ছিল এই কথাটা এখন না বলাই ভালো। এই ঘটনার পরে প্রায় সপ্তাহখানি কেটে গেল, কিন্তু বউঠানের ব্যাপারে যেমন নতুন কোনো খবর পাওয়া গেল না, তেমনই পাওয়া গেল না সেই ডকের লোকটার ব্যাপারে কোনো খবর। তবে ব্যোমকেশ আর দাসবাবু মিলে বোধহয় কিছু একটা চেষ্টা করে চলেছিল। মাঝে মাঝে দাসবাবুর সাথে ব্যোমকেশের টেলিফোনে কথা হতে লাগলো, এমনকি ব্যোমকেশ মাঝে মাঝে একা একা কোথাও বেরিয়ে যাচ্ছিল। তবে ব্যোমকেশ নিজে থেকে যখন আমাকে কিছু বলতে চাইছিল না, তাই আমি আর তাকে জোর করছিলাম না। তবে এর মাঝেই একদিন আমাদের বের হতে হবে। ব্যোমকেশ বোধহয় কোনো একটা খবর পেয়েছিল, তাই আমরা একদিন দুপুরের দিকে গিয়ে পৌঁছালাম কলকাতা শহরের একটা ব্যস্ত বাজারে। সেই বাজারে বোধহয় কলকাতা শহরের সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা। চারিদিকে লোকজনের কোলাহল, রাস্তার দুপাশে বসে থাকা জিনিসপত্র, সেখানে আলু, পটল, পেঁয়াজ পাতি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম এমন কিচ্ছু নেই যেগুলো বিক্রি হচ্ছে না। বাজারের মধ্যে ঢুকতে কিন্তু লোকজনদের ভিড়টার সাথে একটা গন্ধ ভেসে আসতে লাগলো, সচরাচর যেমন গন্ধ বাজারে পাওয়া যায়। আমাদের আগে আগে একজন বাবু চলছিলেন, তার পিছনে একজন মুটের পরনে একটা মালগোছা মারা ধুতি। ধুতিটা শতচ্ছিন্ন হলেও এখানে ওখানে তাপ্পি মারা, খালি গা, গলায় একটা গামছা, আর তার মাথার উপর একটা মস্ত ঝাঁকা। সে ঝাঁকায় বাবুর কেনা আনাজপাতি, ডিম, এমনকি মাছ পর্যন্ত রয়েছে। বাবুটি কিন্তু ধূপ দুরস্ত হলদে রঙের পাঞ্জাবি, তার উপর সোনার গিলে করা ধুতি একেবারে সাদা ধপধপ করছে। তার পাড়ের দিকটা সামান্য লাল। ডান হাতে ধুতির পাড় ধরে রয়েছে সে, আর বাঁ হাতে এদিকে ওদিকে বাজার দর করছে। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। ঠিক এমন সময় হঠাৎ করে একজন লোকের সাথে সেই বাবুটির ধাক্কা লাগলো। বাবু প্রায় রেগে খাপ্পা, লোকটাকে এই মারে তো সেই মারে। লোকটা কোনো রকমে হাত জোড় করে বাবুর কাছে ক্ষমা চেয়ে সরে গেল। তবে বাবুটি সরে যেতেই সেই লোকটা যখন আমাদের পাশে এলো, তখন শুনতে পেলাম সেই লোকটা বাবুটির দিকে তাকিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। ব্যোমকেশের কিন্তু সেই সব দিকে মন নেই। ব্যোমকেশ যেন কিছু একটা খুঁজে চলেছে। একটু পরে ব্যোমকেশকে দেখলাম বাজারের একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে রয়েছে, আর সেদিকে তাকাতেই দেখা গেল একটা লোক সামনের দিকে আঙুল তুলে কি একটা যেন দেখাচ্ছে।
আমি বুঝতে পারলাম ব্যোমকেশ তার কোনো একটা চরের খবর পেয়ে এইখানে এসেছে। আর সেই ভিড়ের মধ্যেই ব্যোমকেশ আমায় বলল, অজিত চলে এসো। আমরা দুজনে মিলে যেদিকে এগিয়ে গেলাম সেদিকে একটা ছোট্ট দোকান ঘর মতো রয়েছে, তার পিছনের দিকে যাওয়ার রাস্তা রয়েছে। আমরা এগিয়ে যেতেই সেই লোকটা সেদিকে এগিয়ে গিয়ে সেই দোকান ঘরের পাশ থেকে রাস্তা দিয়ে ঢুকে ভেতরের দিকে গেল। আমি আর ব্যোমকেশ তাদের পিছন পিছন গেলাম। সেখানে পৌঁছে আমরা ওই ঘরের ভেতরে একটা লোককে বসে থাকতে দেখলাম। সে চোরের ইশারা পেয়ে ব্যোমকেশ এইবারে সেই লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে বলল, তোমার নাম নবীন আছে? কথাটা শুনে লোকটা প্রথমে আমাদের দিকে তাকালো, তারপর বলল, কেন, নবীনকে তোমার কি দরকার? তেমন কিছু না, আসলে তার সাথে একটু কথা বলার দরকার ছিল। আমি নবীন, বলো কি বলবে। ব্যোমকেশ হঠাৎ করে পকেটে হাত ঢুকিয়ে পিস্তলটা বের করে আনবে হয়তো, তারপর চাপা গলায় বলল, সেদিন হাসপাতালে আগুন লাগানোর কাজটায় তুমিও ছিলে তাই না? লোকটা আমাদের দিকে একবার অবাক হয়ে দেখলো, তারপর হঠাৎ করে টেবিলের ওপর থেকে একটা গ্লাস তুলে নিয়ে ব্যোমকেশের হাতের পিস্তলটায় ছুঁড়ে মেরে দৌড়ে বাইরের দিকে চলে গেল। ব্যোমকেশ পিস্তল তুলেও কিন্তু গুলি চালালো না, কারণ ততক্ষণে ঘরের মধ্যে হুলস্থুল পড়ে গেছে। ব্যোমকেশ আর আমি কোনো রকমে সেখান থেকে দৌড়ে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে মানুষের জনসমুদ্রে ততক্ষণে লোকটা একেবারে মিশে গেছে। বেরিয়ে আসতে আসতেই ব্যোমকেশ এক সময় বলল, এটা আমার হাত থেকে মিস হয়ে গেল অজিত, এখন তাহলে একটাই রাস্তা রইল। এরপরেও সপ্তাহখানে কেটে গেল। তবে একদিন নিজে থেকেই ব্যোমকেশ আমায় বলল, যে কনস্টেবলের সাথে সেদিন আমরা কথা বললাম সেই কনস্টেবল দুজনকে ভেতরে ঢুকতে দেখেছিল, তবে হাসপাতালের এই ওয়ার্ডের দারোয়ান সেদিন দুজনের সাথে একজন মহিলাকে বাইরে বেরিয়ে যেতে দেখেছে, তবে আগুন লাগার তাড়াহুড়োয় সে ব্যাপারটা ভালোভাবে খেয়াল করতে পারিনি। আমার মনে হয় সেটাই সত্য ছিল। আর তাদের মধ্যে একজনের মাথার চুল বেশ লম্বা, আর তার চোখ পাথরের বলে ওই দারোয়ান জানিয়েছে। দেখো ব্যোমকেশ, মাথার চুল লম্বা অনেকেরই থাকতে পারে, কিন্তু পাথরের চোখ এই ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয়। এইটা দিয়েই আমরা কিন্তু তাকে খুঁজে বার করার চেষ্টা করতে পারি। আমার মনে হয় কোনো অপরাধের সাথে মিল আছে নাকি সেইটা আমাদের আগে দেখতে হবে। সেটাই এর মধ্যেই দাসবাবু করে দেখেছেন, তবে যে অপরাধীর সাথে এর মিল পাওয়া যাচ্ছে সে মাসেক আগে জেল থেকে ছাড়া পেয়েছে, তার সাথে আরও দুজন এই সময় ছাড়া পেয়েছে। এখন এরা সবাই মিলে কাজটা করছে নাকি সেটা জানা দরকার। কিন্তু ব্যোমকেশ, আমাদের হাতে তো তেমন কিছু নেই। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হেসে বলল, আছে অজিত, ওই ডকের কুলিদের পোশাকটা রয়েছে। ওই পোশাক তাদের কাছেই থাকে যারা ডকে কাজ করে। লোকটা হয়তো ডকে কাজ করছে না, নাহলে কোনোভাবে ডকের কারোর কাছ থেকে ওই পোশাকটা জোগাড় করেছে। তাই একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, তাকে খোঁজা, সেটাই কাজে লাগাতে হবে। এখানেই আমাদের কথাবার্তা শেষ হয়েছিল। তার 2 দিন পরে একদিন সন্ধেবেলা ব্যোমকেশ আমায় বলল, অজিত, যদি আজকের রাতটা জাগতে হয় তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? না না, সমস্যা কেন হবে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কি করতে চাইছো বলো তো? একটা খবর রয়েছে যে ওই লোকটাকে ডকের আশেপাশে দেখা গেছে, আর সপ্তাহে 2 দিন সে ডকে রাতের দিকে আসে। আজকের দিনটা তেমনই একটা দিন, তাই আমি চাইছি আজকে রাতে যদি আমরা ডকের আশেপাশে অপেক্ষা করি তাহলে তাকে ধরতে পারলেও ধরা যেতে পারে। দাসবাবু নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। ব্যোমকেশ সে কথার উত্তর দিল না, তার বদলে মাথা নাড়ল। কলকাতা বন্দরের ডকে ছোট ছোট জাহাজে বিভিন্ন মালপত্র এসে জমা হয়। তারপর সেই মালপত্রগুলো সেখান থেকে গাড়িতে করে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর মাঝে যে কুলি মজুর কিংবা ব্যবসায়ীদের কাজকর্ম হয়, সেই গোটা ব্যাপারটা পরিচালনা করে একটা দল। তাকে কলকাতা শহরের সিন্ডিকেট বলা হয়। এই সিন্ডিকেটদের মধ্যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, আর সেই সমস্যার ফলে খুন, জখম, এমনকি গোলাগুলি পর্যন্ত চলে। এই ব্যাপারটা অতি স্বাভাবিক, কিন্তু কলকাতা শহরে এই সমস্ত কিছু পুলিশ প্রশাসন সকলেই জানে, কিন্তু ব্যাপারটা এমনই যে তার মধ্যে হস্তক্ষেপ করতে গেলেই অনেক বড় বড় সমস্যা বেঁধে যেতে পারে। তাই জন্যই ব্যাপারটাকে নিজেদের মতো করেই তারা পরিচালনা করতে দেয়। আমরা 3 জনে সন্ধেবেলা ডকে যখন গিয়ে পৌঁছালাম, তখন ডকে বিভিন্ন মালপত্র জমা রয়েছে, সেগুলো গাড়িতে তোলা হচ্ছে, হিসেবপত্র চলছে। আমরা কিন্তু পুলিশের গাড়িতে যাইনি, গিয়েছিলাম সাধারণ পোশাকে। আমরা এদিকে ওদিকে ঘুরে দেখছি। বোধহয় ডকের 2-1 জনের সাথে ব্যোমকেশের কিংবা দাসবাবুর ভালোই চেনা জানা ছিল, তাই মাঝে মাঝে বুঝতে পারছিলাম আমাদের আশপাশ থেকে 2-1 জন কিছু ইশারা করছে। দাসবাবু মাঝে মাঝে তাদের দিকে কিছু একটা ইশারায় বলছে।
গোটা জায়গাটা ঘুরতে ঘুরতে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখানে অনেক মালপত্র ঠাঁই করে রাখা রয়েছে। সেখানটা যদি কেউ লুকিয়ে বসেও থাকে তাহলে তাকে দেখাও অসম্ভব, কিন্তু কেউ যদি ডকের অফিস ঘরে কিংবা একদম জলের কাছাকাছি গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে আমরা তাকে দেখতে পাবো। একটু পরেই রাত নেমে আসতেই চারপাশের লোকজনের কোলাহল আর ভিড়ভাড়টা অনেকটাই কমে এলো। আমরা কিন্তু বসে রইলাম। একটু পরেই বোঝা গেল সামান্য কয়েকজন ছাড়া আর কেউই এখানে নেই। ঠিক সেই সময় হঠাৎ করে আমার মনে হলো আমি একটা লোককে দেখতে পেলাম, যার মাথার চুল লম্বা, তবে তার চোখটা এত দূর থেকে দেখতে পাওয়া সম্ভব নয়। তাকে দেখতে পেয়ে আমি চাপা স্বরে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, ব্যোমকেশ, আমার মনে হয় এই লোকটাকে আমি দেখতে পেয়েছি, তবে তার চোখটা দেখতে পাওয়া যাচ্ছে না এত দূর থেকে। চুপ করে বসে থাকো অজিত। দাসবাবু বোধ হয় এতক্ষণ বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে পড়েছিলেন, তাই তিনি বললেন, ব্যোমকেশবাবু, লোকটার উপর যখন আপনার সন্দেহ হয়েছে তাহলে লোকটাকে তুলে নিয়ে গিয়ে জেরা করলেই হয়। লোকটা যে সব সত্যি কথা বলবে তার নিশ্চয়তা কোথায় দাসবাবু? সে তো মিথ্যে কথা বলতে পারে। আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই, একমাত্র কনস্টেবল আর সেই লোকটার বলা কথা ছাড়া। দাসবাবু আরো কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় প্রথম গুলির শব্দটা হলো। গুলির শব্দ শুনেই ব্যোমকেশ আমাদের দুজনকে একটু ভেতরের দিকে চেপে বসে থাকতে বলল। তবে একটা গুলির শব্দ শেষ হতেই আরো একটা গুলি চলল। এবার দেখা গেল ডকের বাইরের দিক থেকে কয়েকটা ছায়া মূর্তি বোধ হয় গুলি চালাতে চালাতে ডকের ভেতরের দিকে ঢুকে আসছে। ভেতর দিক থেকে গুলি চলতে লাগলো, আর আমরা বুঝতে পারলাম আজ রাতে এখানে হঠাৎ করেই বোধ হয় সিন্ডিকেটদের নিজেদের মধ্যে কোনো একটা ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠেছে। ব্যোমকেশ কিন্তু আমাদের সেখানে চুপ করে বসে থাকতে বলে নিজে অন্ধকারের মধ্যে গা মিশিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আমি মনে মনে চমকে উঠলাম, এর মধ্যে যদি ব্যোমকেশের গুলি লেগে যায় তাহলে কি হবে, তাই তাই ভাবনা হতে লাগলো আমার। দাসবাবু বোধহয় আমার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, ব্যোমকেশবাবু, এই সব জায়গায় বাড়াবাড়ি করে বসেন, সেটা কিন্তু ভালো নয়। অজিতবাবু, কি দরকার ছিল এই ঝামেলার মধ্যে এগিয়ে ঢোকার? কিন্তু এদিকে গুলি কিন্তু থামছিল না। আমার হঠাৎ করেই মনে হলো কোথাও একটা বোমও যেন প্রচন্ড শব্দে আর বিস্ফোরণে ফেটে উঠল। আমি আর দাসবাবু যেখানে বসে আছি সেখানে বসে থেকে কেঁপে উঠলাম। ব্যোমকেশ যদি এখানে থাকতো তাহলে তাকে নিয়ে আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করতাম, কিন্তু ব্যোমকেশ এখানে নেই, তাকে ছেড়েও তো যাওয়া সম্ভব নয়। গুলি বৃষ্টি আর মাঝে মাঝে বোম পড়ার মধ্যেই গোটা ডক অঞ্চলটা কেঁপে উঠতে লাগলো। আমরা সেখানে বসে বসেই এদিকে ওদিকে দেখতে পাচ্ছিলাম ছায়ামূর্তিদের দৌড়াদৌড়ি, চিৎকার, চেঁচামেচির শব্দ, আর তার মাঝে হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। ব্যোমকেশ একটা লোককে চেপে ধরে রেখেছে, তবে ব্যোমকেশ লোকটাকে টেনে মালপত্রের একটা আড়ালে নিয়ে গেছে, আর সেই বোধ হয় আমাদের দিকে হাত তুলে কিছু একটা দেখানোর চেষ্টা করছে। এদিকটা সব জায়গায় আলো নেই, মাঝে মাঝে আলো রয়েছে। সেই আলোতেই বোধ হয় ব্যোমকেশ আমাদের দৃষ্টি অনুসরণ করার চেষ্টা করছে। সেটা দেখেই দাসবাবু বললেন, ব্যোমকেশবাবু ডাকছেন মনে হয় আমাদের। অজিতবাবু, চলুন। আমি আর দাসবাবু অন্ধকারে মালপত্রের বড় বড় বাক্স আর ড্রামের আড়ালে গার্ড মতো আছে সেই দিকটা এগিয়ে গেলাম। তারপরেই দেখতে পেলাম ব্যোমকেশ যাকে ধরেছে তার একটা পাথরের চোখ, আর তার মাথার চুল বেশ লম্বা। লোকটার ডান হাতের সামান্য নিচে গুলিও লেগেছে। তার মুখ থেকে তখনও একটা গোঙানি শব্দ বেরিয়ে আসছে। ব্যোমকেশ আমাদের সামনেই তার দিকে তাকিয়ে বলল, সত্যি কথা এখনো বল, সত্যি করে বল সত্যবতীকে কোথায় নিয়ে গেছিস, না হলে কিন্তু তোকে এখানেই ফেলে রাখবো মারা যাওয়ার জন্য। আর যদি সত্যি কথা বলিস তাহলে তোকে হাসপাতালে নিয়ে যাব। লোকটা তখনও গোঙাতে গোঙাতে বলল, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। কে সত্যবতী? হাসপাতালে আগুন তোরাই তো লাগিয়েছিলি, তাই না? আর সেখান থেকে ব্যোমকেশবাবুর স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিলি। কোথায় নিয়ে গেছিস বল? আর হাসপাতালে আগুন কার কথায় লাগিয়েছিলি? এবারে লোকটা প্রবল যন্ত্রণার মধ্যেও দাসবাবু আর ব্যোমকেশের দিকে একবার তাকালো, তারপর বলল, আমি টাকার জন্য কাজ করি, আমায় টাকা দিয়ে যেটা করতে বলেছে আমি সেটাই করেছি, কিন্তু তার বেশি আমি কিছুই জানি না। কার কথাই করেছিস এসব? কি টাকা দিয়েছিল তোকে?
এই কথার উত্তরে সেই লোকটা অতি কষ্টে যেটা বলল তার আসল মর্মার্থ দাঁড়ায় এটাই যে জেল থেকে বেরোনোর পরে এসে কাজের জন্য এখানে ওখানে সে ঘুরছিল। সে সময় ডকে কুলির কাজটা সে পায়। এখানে কাজ করতে করতেই একদিন একটা লোক তাকে এসে বেশ কিছু টাকা দেয় আর বলে তার কথা মতো কয়েকটা কাজ করতে হবে। সে কাজগুলো খুব বেশি কিছু নয়, শহরের এখানে ওখানে কয়েকজনকে তুলে আনতে হবে আর তার জন্য সে যত টাকা চাইবে সেটাই পাবে। তবে কাজটা করতে হবে এমনভাবে যাতে কেউ কিছু বুঝতে না পারে, আর সেই কাজের জন্য টাকা নেওয়ার পরে সেখানে আর সে যেতে পারবে না। যে লোকটা তাকে টাকা দিয়েছিল সে তাকে কখনো দেখেনি। তার গোটা মুখে কাপড় ঢাকা থাকতো, এমনকি মাথায় একটা টুপিও থাকতো। একটা নির্দিষ্ট জায়গায় এসে সে টাকা দিতে এবং তুলে নিয়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে যেত। সেই বলেছিল হাসপাতালে আগুন লাগাতে আর সেখান থেকে বৌঠানকে তুলে নিয়ে গিয়ে তার কাছে দিয়ে দিতে। এর বেশি আর সে কিছুই জানে না, কিন্তু তা সত্ত্বেও তাকে অনেকবার করে অনেক কিছু বলে ভয় দেখানো সত্ত্বেও সে কিন্তু আর কিছুই বলতে পারল না। একসময় বোঝা যাচ্ছিল যে সে যন্ত্রণায় জ্ঞান হারাতে বসেছে, তাই বাধ্য হয়েই তাকে নিয়ে হাসপাতালে যেতে হলো। লোকটা কিন্তু জ্ঞান হারালো। আমরা সেই ভয়ঙ্কর সিন্ডিকেটের ঝামেলার মধ্যে থেকে যে কিভাবে বেরিয়ে এসেছিলাম সেটা আমরাই জানি। মাঝে মাঝে মনে হয়েছিল আমাদের মাথার উপর দিয়ে যেন গুলি উড়ে যাচ্ছে। তবে লোকটার কাছ থেকে একটা ঠিকানা পাওয়া গেল। যে ঠিকানায় লোকটা অপহরণ করা লোকদের নিয়ে যেত তাদের মধ্যে মহিলা, পুরুষ, বয়স্ক, বাচ্চা সবাই ছিল। সেখানেই যাওয়ার পথে দাসবাবু আমায় বললেন, প্রায় বছরখানেক ধরে শহরের এদিক ওদিক থেকে বেশ কিছু মিসিং রিপোর্ট এসেছে। ব্যোমকেশবাবুর ব্যাপারটা আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি। এবার আমার মনে হচ্ছে এই কেসটার সাথে সেই মিসিং কেসগুলোর কোনো একটা সম্পর্ক রয়েছে। লোকটা যে ঠিকানাটা দিয়েছে আমার মনে হয় সেখানে একটা পরিত্যক্ত কারখানা রয়েছে। অন্তত সেই কথাই তো সে বলেছে। এবার সেখানে যদি এদেরকে আটকে রাখা হয় তাহলে আশেপাশের কেউ না কেউ বুঝতে পারবে। আচ্ছা ব্যোমকেশ, এমন তো হতেই পারে যে যে পরিত্যক্ত কারখানাটা আশেপাশে তেমন কেউ থাকে না, লোকালয় থেকে জায়গাটা দূরে, তাই কেউ বুঝতে পারছে না। এসব পরিত্যক্ত জায়গাতে সাধারণ মানুষ না গেলেও কিন্তু অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত লোকজন যায়। তারা যদি তেমন কিছু দেখে থাকতো তাহলে তারা অন্তত ব্যাপারটা বাইরে ছড়িয়ে দিত। অন্তত যেখানে তারা নিজেদের কাজ করছে সেখানে অন্য কারোর কাজ করতে দিতে তারা চাইতো না। মাথার মধ্যে অনেকগুলো চিন্তা আর এই একটা মাত্র অনুমান নিয়ে আমরা চলেছিলাম বৌঠানকে খুঁজে পাবার এই একটা মাত্র সূত্রের লক্ষ্যে। সেই একমাত্র রাস্তা আমাদের কাছে খোলা ছিল, তাই জন্যই আমরা সেটা কোনোভাবেই হারাতে চাইছিলাম না। তবে আমরা সেখানে গিয়ে যখন পৌঁছালাম সেটা সত্যিই একটা পরিত্যক্ত কারখানার কাছের জায়গা। জায়গাটায় নেমে ব্যোমকেশ এদিক ওদিক ঘুরতে ঘুরতে বলল, দাসবাবু, আপনি ফিরে গিয়ে একটা ব্যাপারে খোঁজ নেবেন। 1 বছর কিংবা 1.5 বছরের মধ্যে কোনো কুখ্যাত অপরাধী জেল থেকে ছাড়া পেয়েছে কিনা। এই ধরনের কাজকর্মের সাথে সাধারণত কোনো মানুষ জড়িত থাকবে না। হয় কোনো কুখ্যাত অপরাধী থাকবে, আর না হলে এমন কেউ থাকবে যে অতি স্বাভাবিক নয়। আমরা পরিত্যক্ত কারখানার এপাশে ওপাশে ঘুরে বেড়াচ্ছি। দিনের আলোয় সবকিছু স্পষ্টই দেখা যায়। কারখানার মধ্যে ছড়িয়ে থাকা যন্ত্রপাতি, লোহার জিনিসপত্র, আর কারখানাটাও বেশ বড়। কিন্তু প্রায় ঘন্টা 2 ধরে আমরা 3 জনে মিলে কারখানার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরার পরেও কিছুই কিন্তু পেলাম না, যাতে মনে হয় এখানে কেউ থাকতে পারে। জায়গাটা এতটাই নির্জন আর পরিত্যক্ত যে কারখানার ভেতরে এখানে ওখানে মাকড়সার জাল, ধুলো, ময়লা জমেছে যে মাঝে মাঝে কিছু জায়গা দেখে মনে হয়েছিল সেখানে সাপ থাকলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। ব্যোমকেশের গোটা মুখে কিন্তু চিন্তার ভাঁজ ফুটেই রইল। দাসবাবু একবার বললেন, ব্যোমকেশবাবু, আমার মনে হচ্ছে লোকটা মিথ্যে কথা বলছে। সে হয়তো আমাদের হাত থেকে বাঁচার জন্যই এমন একটা কথা বলে বসেছে। ব্যোমকেশ কিন্তু সে কথায় কোনো উত্তর করল না। তার বদলে বেশ চিন্তিত মুখে আবার জেগে উঠে বসল। আমি ভেবেছিলাম ব্যোমকেশ হয়তো আবার হাসপাতালে গিয়ে সেই লোকটাকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু সেসবের বদলে সে বলল, দাসবাবু, আপনি আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে তারপর থানায় চলে যান। আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে টেলিফোন করব। আপনাকে যে ব্যাপারটা খোঁজ নিতে বললাম আপনি সেটা খোঁজ নিন। আর আরেকটা কাজ করবেন, এর আগে যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে শেষ যে মানুষটা নিখোঁজ হয়েছে তার ব্যাপারে খোঁজ খবর করুন।
সে কথা থেকে নিখোঁজ হয়েছে কখন আর নিখোঁজ হওয়ার আগে তাকে এবং তার আশেপাশে কেউ কাউকে দেখেছে কিনা সেই সব ব্যাপারে খোঁজ খবর করুন। দাসবাবু আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে যেতেই আমি বাড়িতে ঢুকতে যাব, এমন সময় ব্যোমকেশ বলল, অজিত তাড়াতাড়ি, একটা লোক আমাদের বাড়ির উপর নজর রাখছিল, পুলিশের জিপ দেখতে পেয়ে ওই সামনের দিকে গেছে। ব্যোমকেশের পিছু পিছু আমিও দৌড়ে এগিয়ে যেতে লাগলাম। আর খানিকটা এগোতেই দেখতে পেলাম বড় রাস্তার গাড়ি ঘোড়ার মাঝখান দিয়ে একটা লোক দৌড়ে যাচ্ছে। ব্যোমকেশ আর আমি পিছনে দৌড়াচ্ছি। কলকাতার রাস্তায় গাড়ি ঘোড়া এই সময়টা একটু বেশি থাকে। একটা ঘোড়ার গাড়ি আমাদের পাশ দিয়ে ছুটে চলে গেল। সামনে থেকে একটা ট্রাম ধীর গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। চোখের সামনে দেখতে পেলাম লোকটা ছুটে সেই ট্রামে গিয়ে উঠল। ব্যোমকেশ ও তার পিছু পিছু আমি দৌড়ে গিয়ে একেবারে ট্রামটাকে ধরে ফেললাম। ট্রামের গতি মন্থর হয়ে এসেছিল বলে সেটা আমার কাছাকাছি আসতে আমিও উঠে পড়েছিলাম, কিন্তু ট্রামে উঠেই আমরা চমকে গেলাম। লোকটাকে আর দেখতে পাচ্ছি না। ট্রামের মধ্যে বেশ কয়েকজন লোক রয়েছে, আর তারা আমাদের এভাবে দৌড়ে উঠতে দেখে হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। ব্যোমকেশের আমি পিছনের দিক থেকে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাচ্ছি। এতটা দৌড়ে এসে আমি প্রায় হাঁপাচ্ছিলাম। সামনের দিকে একটা লোক ট্রামের দিকে হেলান দিয়ে বসে রয়েছে, তার মাথাটা অন্যদিকে। ব্যোমকেশ এগিয়ে গিয়ে লোকটার গায়ে একটা হাত রাখে। লোকটা ব্যোমকেশের দিকে ঘুরে তাকালো, তার মুখে অবাক দৃষ্টি। ঠিক সেই সময় আমাদের অন্য পাশ থেকে একটা লোক দ্রুত গতিতে ট্রামের সামনের দিকে দরজা দিয়ে নেমে গেল। ব্যোমকেশ তার পিছনে একটা ছোট্ট লাফ দিয়ে নামলো ট্রাম থেকে। আমিও নামলাম তার পিছন পিছন। কিন্তু দৌড়তে দৌড়তে কলকাতা শহরের রাস্তার মধ্যে জনসমুদ্রে যদি কেউ হারিয়ে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া সম্ভব হয় না। কিন্তু তবুও দেখলাম লোকটা তখনও দৌড়ে চলেছে। কিন্তু এত ভিড়ের মধ্যে তাকে খুঁজে পাওয়া কি আদৌ যাবে? এই বিকেলের পরন্ত সূর্যের আলোয় কলকাতা শহরের রাস্তার আশেপাশে গাছগুলো যেন একটা হাওয়ায় দুলে উঠল। ব্যোমকেশের গোটা মুখে আবার হতাশা ঝরে পড়তে আমি দেখলাম। আমি বুঝতে পারছিলাম আমরা কিছুই করতে পারছি না। দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে গেল, অথচ বৌঠানকে খোঁজার জন্য আমরা এখনো পর্যন্ত কিছুই করতে পারিনি। ব্যোমকেশের আমি বাড়িতে ফিরে গেলাম। কিছুক্ষণ চেয়ারে চুপ করে বসে রইল সে। তারপরেই হঠাৎ কি যেন মনে হতে মাথা তুলে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা অজিত, তোমার কি মনে হয় এই কলকাতা শহরে সত্যবতীকে এভাবে তুলে নিয়ে যাওয়ার পেছনে কার হাত থাকতে পারে? দেখো ব্যোমকেশ, এর পিছনে যার হাত রয়েছে সে কোনো একটা নাম করা অপরাধী, তাই বলেই আমার মনে হচ্ছে। না হলে ওই যে লোকটাকে আমরা হাসপাতালে ভর্তি করলাম তাকে খুঁজে বার করে তাকে যে কাজে লাগানো যাবে সে কথাটা কিন্তু অতি সাধারণ কোনো মানুষ ভাবতেও পারবে না। যে তাকে অপরাধী বলে চিনে সেই এটা করতে পারবে। আমারও সেটাই মনে হচ্ছে। আর এটাও মনে হচ্ছে যে ব্যোমকেশের কথা শেষ হবার আগেই টেলিফোন বাজল। তবে টেলিফোনে ব্যোমকেশ কার সাথে কথা বলল সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। কিন্তু টেলিফোন রাখতেই ব্যোমকেশের মুখে একটা সামান্য হাসি আমি দেখতে পেলাম। আমার মনে হচ্ছে ওই লোকটা আমাদের ভুল কোনো খবর দেয়নি, সে ঠিকই খবর দিয়েছে। আমাদেরই বুঝতে কোনো একটা সমস্যা হয়েছে। তুমি কারখানার আশেপাশে ঘোরার সময় মাটির দিকে লক্ষ্য করেছিলে আজ? এমন একটা কথায় আমি প্রথমে অবাক হয়ে গেলাম। তারপর বললাম, কেন, মাটির দিকে কি ছিল? ব্যোমকেশ আমার কথার উত্তর না দিয়েই বলল, সময় হলেই জানতে পারবে। এসবের মাঝেই আমরা আরো একদিন বেরিয়েছিলাম, তবে ঠিক কী কারণে বেরিয়েছিলাম সেটা বুঝতে পারিনি। একটা গোটা দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত আমরা কলকাতার রাস্তায় এখানে ওখানে হাঁটলাম। কলকাতার রাস্তায় হেঁটে না দেখলে যে অনেক কিছুই দেখা যাবে না সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। তবে আমার পরে মনে হয়েছিল আমরা কাউকে অনুসরণ করছিলাম, তবে শেষ পর্যন্ত আর কিছুই ঘটেনি। কলকাতার রাস্তায় ঠিক বিকেলের সময় হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশে গাছপালা আর রাস্তার মাঝখান দিয়ে মাঝে মাঝে হেঁকে যাওয়া ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এমনকি ছোট ছোট নতুন হাল ফ্যাশনের গাড়ি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। যদিও আমাদের মন এবং মস্তিষ্ক সবকিছুই সামান্য বিভ্রান্ত ছিল, তবুও কলকাতার রাস্তায় একটা বিকেলে হেঁটে যেন আমরা মনে নতুন করে জোর পাচ্ছিলাম।
বৌঠানকে আমরা যেভাবে খুঁজে পেয়েছিলাম সে কথা আমি মনে করতেও চাইনি, তবে ব্যোমকেশ এর ব্যাপারটা কি করে ধারণা করতে পেরেছিল সেটা আমি আগে বুঝতে পারিনি। একদিন বিকেলে, যতদূর মনে পড়ে, সেই পরিত্যক্ত কারখানায় আমরা যেদিন গিয়েছিলাম সেখানে, তার থেকে প্রায় 3-4 পরে ব্যোমকেশ আমায় বলল, আজ রাতে বেরোতে হবে অজিত। যতদূর মনে হয় সত্যবতী কোথায় আছে সেটা জানতে পেরেছি, তবে এখনই পুলিশ ফোর্স নিয়ে সেখানে ঢুকে পড়াটা ঠিক হবে না, তাতে ক্ষতি হয়ে যেতে পারে। কোথায় আছে? যেখানে আমরা মাকড়সার জাল, ধুলো, ঝোল আর তার সাথে কয়েকটা পোড়া সিগারেটের টুকরো পেয়েছিলাম সেখানে। এই কথায় আমার হঠাৎ করে মনে পড়ে গেল সেদিন পরিত্যক্ত কারখানার আশেপাশে ঘোরার সময় ব্যোমকেশ মাঝে মাঝে মাটির দিকে ঝুঁকে কি যেন একটা করছিল। তাহলে কি সে সিগারেটের টুকরোগুলোই খুঁজে বেড়াচ্ছিল? ব্যোমকেশ আরো কিছু বলতো, কিন্তু তার আগেই দাসবাবু এসে ঘরে ঢুকল। বলল, ব্যোমকেশবাবু, আপনার কথা মতো সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, তবে আপনি কি নিশ্চিত যে ওখানেই এত বড় ব্যাপারটা হয়ে চলেছে? পুলিশের উপর ছাড়াও আমি আরও কয়েকজনের উপর এইসব ব্যাপারে বিশ্বাস করি দাসবাবু। তারাই আমায় খবরটা দিয়েছে, তাদের আমি কাজে লাগিয়েছি, আর তারা এ পর্যন্ত আমায় কখনো ভুল খবর দেয়নি। আমি নিশ্চিত ওখানেই এসব ঘটে চলেছে, তবে এই মুহূর্তে আমরা 3 জন ছাড়া সেখানে আর কেউ যাব না, কারণ যতক্ষণ সত্যবতী সেখানে রয়েছে ততক্ষণ এই ব্যাপারটা নিয়ে কোনো রকম বাড়াবাড়ি করতে চাইছি না। আমি কিছুই বুঝলাম না, তবে এইটুকু বুঝতে পারছিলাম ব্যোমকেশ আর দাসবাবু মিলে কোনো একটা পরিকল্পনা করেছে, আর আমাকেও সেখানে থাকতে হবে। তাই মনে মনে তৈরি হয়ে রইলাম ব্যোমকেশের সাথে বেরিয়ে পড়ার জন্য। তবে এটা বুঝতে পারিনি যে ব্যোমকেশের সাথে যেখানে গিয়ে পৌঁছাবো সেখানে এমন কিছু একটা ঘটতে চলেছে যেটার আশা আমরা কখনোই করিনি। আমরা সন্ধ্যাবেলায় গিয়ে পৌঁছালাম সেই পরিত্যক্ত কারখানায় যেখানে আগে আমরা গিয়েছিলাম, কিন্তু আজ আর আগের মতো জিপ নিয়ে সেখানে যাওয়া হলো না। অনেক আগে এক জায়গায় জিপ রেখে আমরা পায়ে হেঁটে এগিয়ে গেলাম সেই দিকে। এর মাঝে আমাদের কোনো কথাই হলো না। ব্যোমকেশ যেন কিছুর জন্য অপেক্ষা করছিল। আমরা গিয়ে আশেপাশে ঘুরতে লাগলাম, তবে 3 জন আলাদাভাবে গিয়েছিলাম যাতে মনে না হয় আমরা একসাথে রয়েছি। একটু পরেই একজনকে উল্টো দিকের রাস্তা থেকে আসতে দেখা গেল, আর ব্যোমকেশ তার দিকেই এগিয়ে গেল। আমি আর দাসবাবু অপেক্ষা করছি। লোকটা ব্যোমকেশের সাথে কথা বলে ব্যোমকেশকে নিয়ে সেই কারখানার দিকে চলে গেল। আমাদেরও ইশারায় যেতে বলল সেই দিকেই। ততক্ষণে বেশ কিছুটা অন্ধকার নেমে এসেছে। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম সেই দিকে যেখানে আগের দিন আমরা খুঁজতে গেছিলাম, সেইখানেই আবার এলাম। কিন্তু এখন আবার নতুন করে এসে যে আমরা কি পাবো সেটাই বুঝতে পারছিলাম না। একবার মনে মনে ভাবলাম ব্যোমকেশকে সেই কথাটা জিজ্ঞেস করি, কিন্তু তার আগেই ব্যোমকেশ বলল, আগেরবার আমরা এখানে এলেও আমরা কিন্তু একটা ব্যাপার দেখতে পাইনি। আমরা কিন্তু মাটির উপরই খোঁজার চেষ্টা করেছি। এসব কারখানায় মাটির তলায় একটা বেসমেন্ট মতো কিন্তু বানানো থাকে। তার মানে আপনি বলতে চাইছেন যে মাটির তলায় ওদেরকে কোথাও আটকে রাখা হয়েছে, কি তাই তো? এতক্ষণ পরে আমাদের সঙ্গে সেই লোকটা একটা দিকে আঙুল তুলে দেখালো। আমাদের সাথে টর্চ ছিল, কিন্তু সেটা জ্বালাতে ব্যোমকেশই বারণ করেছিল। আমরা কারখানার পেছনের দিকে এসে দাঁড়ালাম। তারপর ব্যোমকেশ মাটি থেকে কি যেন খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খুঁজতে খুঁজতে কি যেন একটা পাওয়া গেল। ব্যোমকেশকে দেখলাম হাতের টর্চটা একদম মাটির কাছাকাছি নিয়ে এসে সেটাকে আস্তে করে জ্বালতে, যাতে আলোটা চারিদিকে ছড়িয়ে না পড়ে। সেই আলোতে একটা ছোট্ট ঢাকনা মতো দেখা গেল। ব্যোমকেশ তাড়াতাড়ি হাতের টর্চটা নিভিয়ে ফেলল আর সঙ্গে সঙ্গে বলল, এটাই বোধহয় সেখানে যাওয়ার রাস্তা দাসবাবু। দাসবাবু চাপা স্বরে বললেন, আপনি নিশ্চিত ব্যোমকেশবাবু? ব্যোমকেশ ততক্ষণে সেই ঢাকনা সরিয়ে নিচে নামতে শুরু করেছে। আমরা 3 জনেই নিচে নামলাম খুব সন্তর্পণে। শুধুমাত্র সেই লোকটা উপরেই রইল, তবে তাকে একটু আড়ালে থাকতে বলা হলো যাতে কেউ এলে সহজে নজরে না পড়ে। নিচে নামতে নামতে বুঝতে পারলাম একটা লোহার সিঁড়ি নিচে নেমে এসেছে, আর কেমন যেন ঠান্ডা স্যাঁতস্যাঁতে। নিচে নেমে
যখন মাটিতে পা ঠেকল ততক্ষণে ব্যোমকেশ নেমে পড়েছে আগেই। এদিকে ওদিকে চারিদিকে অন্ধকার। টর্চ জ্বালালে শত্রুপক্ষ সজাগ হয়ে যাবে। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, এমন সময় অন্ধকারের মধ্যে ভেসে এলো একটা একটা শব্দ, কেমন একটা চাপা গোঙানির শব্দ, যেন কারোর মুখ বাঁধা রয়েছে, অথচ সে চিৎকারের চেষ্টা করছে। অন্ধকারের মধ্যেও বুঝতে পারলাম ব্যোমকেশ আমার দিকে তাকালো। তারপরেই বলল, এখানে ঠিক কে আছে আমরা কিন্তু জানি না, তাই আমাদের অতি সাবধানে থাকতে হবে যেন। ঠিক সেই সময় কোথাও যেন একটা আলো জ্বলে উঠল। আমরা তাড়াতাড়ি একপাশে সরে গিয়ে লুকানোর চেষ্টা করতে বুঝতে পারলাম আমরা যেখানে এসে পড়েছি তার চারপাশে বড় বড় বাক্স রাখা রয়েছে। বোধহয় কারখানার এই অংশটা কারখানার কোনো বাক্স রাখার জন্যই ব্যবহার করা হতো। তার পিছনেই আমরা কোনো রকমের লুকোতেই একটু পরে খানিকটা টর্চের আলো দেখা গেল, আর সে আলোটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা একপাশে চুপ করে বসে রয়েছি, প্রাণপণে নিজেদের নিঃশ্বাসের শব্দটাও বন্ধ করে রাখার চেষ্টা করছি। একটু আগে যে ঢাকনা খুলে আমরা নেমে এসেছি সেই ঢাকনাটা এখন বন্ধ রয়েছে, আর ওটা আমাদের দিকে আস্তে আস্তে না অন্যদিকে ঘুরে গেল। ব্যোমকেশ বেরিয়ে চাপা স্বরে বলল, আমি একবার জায়গাটা দেখে আসি, তোমরা এখানেই থাকো, বুঝলে? ব্যোমকেশ চলে যাওয়ার পর আমি দাসবাবুর সাথে সময় কাটাতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরেও যখন ব্যোমকেশ ফিরে এলো না, তখন আমরা কি বেরিয়ে পড়বো নাকি এখানেই থাকবো এটাই ভাবছি। এমন সময় বুঝতে পারলাম কেউ একটা এদিকেই আসছে। আমরা বাক্সের গায়ে হেলান দিয়ে অন্ধকারের মধ্যে মিশে থাকার চেষ্টা করলাম। একটু পরেই ব্যোমকেশ এসে বলল, আমাদের ধারণাই ঠিক দাসবাবু, এখানে বেশ কয়েকজন আটকা রয়েছে, তবে তাদের সবার অবস্থা যে খুব একটা ভালো সেটা আমি বলতে পারবো না। কোনোভাবে তাদের যাই হোক এখান থেকে আমাদের তাদেরকে উদ্ধার করতে হবে। তার আগে এখানে যে রয়েছে তাকে একটু... ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই পায়ের শব্দ শোনা গেল। তাড়াতাড়ি অন্ধকারে লুকিয়ে পড়লো একটা টর্চের আলো। ঘুরতে ঘুরতেই আমাদের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে গেল, আর একটু পরেই দেখতে পেলাম সেই টর্চের আলোটা উপরের ছোট ঢাকনাটার ওপর পড়েছে। টর্চটা ঘুরতে ঘুরতে আমাদের দিকে এগিয়ে আসবে, ঠিক সেই সময় একটা শব্দ, আর টর্চটা ছিটকে গিয়ে পড়লো ঘরের এক কোণে। ব্যোমকেশ যে কখন আমাদের পাশ থেকে উঠে গিয়ে সেই টর্চটাকে একটা সজোরে লাথি মেরে ছুঁড়ে ফেলেছে সেটা আমি বুঝতেও পারিনি। তার সাথে সাথেই আরো একটা শব্দ, একটা গুলি চলল কোথাও। অন্ধকারে ভালোভাবে কোনো কিছুই বোঝা যায় না, তবে পর পর বেশ কয়েকটা গুলির শব্দ আমরা শুনতে পেলাম, আর বুঝতে পারলাম ব্যোমকেশ আর অন্যদিকের গোলাগুলি চলছে। কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে কি করব বুঝতে পারার আগেই আরেকটা চিৎকার। আমি হাতের টর্চটা সামনের দিকে ফেলে দেখতে পেলাম ব্যোমকেশ সে একটা লোককে মাটির উপর ধরাশায়ী করে ফেলেছে। লোকটার মাথার চুল কাঁচা পাকা ধরনের। লোকটা মাটির ওপর পড়ে অদ্ভুতভাবে ব্যোমকেশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তার হাতে একটা ছুরি এলো কোথা থেকে, সেটা দিয়ে ব্যোমকেশের দিকে আক্রমণ করতে যাবে এমন সময় ব্যোমকেশ লাফিয়ে ঘরের মধ্যে একপাশে সরে গেল। দাসবাবু সঙ্গে সঙ্গে উঠে গিয়ে রিভলভার বার করে তার দিকে তাক করে রইল, আর আমিও টর্চটা সেই দিকে ধরে জ্বালিয়ে রাখলাম। একদম ওই চেষ্টা করবেন না সমরকান্তি বাবু। আপনাদের উপর আমাদের একটা সন্দেহ ছিল, কিন্তু হাতে নাতে যে এইভাবে আপনাকে ধরতে পারবো সেটা ভাবতে পারিনি। লোকটা মেঝেতে শুয়ে অদ্ভুতভাবে হাসতে লাগলো, তারপর বলল, আমায় ধরে নিয়ে যাবেন, আমায় গ্রেফতার করে নিয়ে যাবেন? হ্যাঁ, অতই সোজা? দাসবাবু, আপনি রিভলভার আর টর্চ ধরে রাখুন, যেন কোনোভাবেই পালাতে না পারে। আমি ততক্ষণে সবাইকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। ব্যোমকেশ আর আমি মিলে এগিয়ে গেলাম সামনের দিকে। আমার হাতের টর্চের আলোতে যেটা দেখতে পেলাম তাতে মনে হলো নিচের তলাটা একটা ছোটখাটো জেলের মতো। সেখানে মোট 5 জন রয়েছে, তবে তার মধ্যে একজন যে বৌঠান সেটা আর বলার অপেক্ষা রাখে না। বৌঠান কিন্তু আমাদের দেখে কেমন অবাক হয়ে তাকিয়ে রইল। তাকে চোখে পড়তে একটু কষ্ট হলো, কিন্তু অনেক কষ্ট হলেও আমরা চমকে উঠলেও বোঝা যাচ্ছিল যে
বৌঠান এখানেই আছে। এক এক করে বাকি চারজনকেও সেখান থেকে বার করে নেওয়া হলো। তাদেরকে কোনো রকমে ওপরের দিকে তোলা হলো। তারপর ওপরের ঢাকনা খুলে সেই লোকটার সাহায্যে আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম। সবাইকে উপরে তুলে দেওয়ার পর দাসবাবু বললেন, ব্যোমকেশবাবু, তাহলে এনাকেও তুলে নিয়ে যাওয়া যাক। ব্যোমকেশ কিছু বলার আগেই লোকটা বলল, আমায় যে এত সহজে ধরতে পারবেন না। দাসবাবু, তাড়াতাড়ি উপরে উঠে আসুন। এই গ্যাসের মধ্যে বেশিক্ষণ থাকলে আমরা বিপদে পড়বো। সবাই ওপরে উঠে আসার চেষ্টা করছি। আগে দাসবাবু, তারপর আমি, আর একদম শেষে ব্যোমকেশ। আমরা দুজন ওপরে উঠে এসেছি। ঠিক সেই সময় নিচে ঘরে একটা গুলির শব্দ, আর তার সাথে ব্যোমকেশের বন্দুক গর্জে উঠল। একটা চিৎকার শোনা গেল, আর বুঝতে পারলাম সেই ভদ্রলোকেরই বোধহয় গুলিটা লেগেছে। তবে তার কাজ হয়ে গুলিটা চলে গিয়েছিল। ব্যোমকেশকে একটু কষ্ট করে উপরে উঠে আসতে হলো, তবে উঠে এসেই দরজাটা আবারও বন্ধ করে দিল সে। রাতের অন্ধকারে আমরা উপরে দাঁড়িয়ে দেখতে পেলাম একটা সাদা ধোঁয়া উপরে উঠে আসছে। ব্যোমকেশ বলল, এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের। সত্যবতীর অবস্থা তখন খুব একটা ভালো নয়। তাকে নিয়ে আবার আমাদের সেই রাতের হাসপাতালে যেতে হলো। হাসপাতালে তাকে ভর্তি করার পরে ব্যোমকেশ আর আমি সে রাতের মতো পাহারায় রইলাম। বাকি চারজনকেও হাসপাতালে ভর্তি করতেই হলো। তাদের চোখ আলো সহ্য করতে পারছিল না, এবং তাদের শরীরে এমন কিছু প্রবেশ করানো হয়েছিল যেগুলো তাদের শরীরকে অনেক অংশেই নষ্ট করে দিয়েছে। তাদেরকে যে বাঁচানো যাবে না সে কথা ডাক্তার বলেই দিয়েছিলেন। তবে বৌঠানের ক্ষেত্রে তেমন কিছু না হলেও তাকে যে বেশ কিছুদিন হাসপাতালে রাখতে হবে সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল। অপরাধীকে ধরতে না পারায় ব্যোমকেশের মধ্যে একটা গ্লানি অবশ্যই কাজ করছিল, কিন্তু বৌঠানকে খুঁজে পাওয়া গেছিল। এখন সে নিজেই হাসপাতালে বৌঠানের পাশে কিংবা ঘরের বাইরে বসে থাকতে লাগলো। আমি আর ব্যোমকেশ পালা করে করে বৌঠানকে পাহারাও দিতে লাগলাম। বৌঠান সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে আমাদের একটা গল্প শোনালো। হাসপাতালে ঠিকভাবে আমার কিছুই মনে নেই। বোধহয় আমি ঘুমাচ্ছিলাম। ঘুমটা যখন ভাঙলো তখন দেখলাম একটা অন্ধকার ঘরের মধ্যে আমি বসে রয়েছি। প্রথমে কিছুই বুঝতে পারিনি, পরে বুঝতে পেরে ঘরের বরাত ধরে ধাক্কাধাক্কি করলাম, কিন্তু কিছুই হলো না। একটা গোটা রাত অন্ধকারের মধ্যে রইলাম। 2 দিন কিছুই বুঝতে পারলাম না, কারণ এমনিতেই অন্ধকার। তাছাড়া কোথাও কোনো শব্দও নেই। আমার দেওয়ালের পাশে যে আরেকজন রয়েছে সেটাই বুঝতে পারছি না, কিন্তু আমায় ধরে আনার কারণ কি? 2 দিন পরে একজন এসে আমার ঘরের দরজার সামনে দাঁড়ালো, বলল, তুমি হয়তো ভাবছো তোমাকে এখানে এনেছি কেন। তার একটা কারণ আছে, কিন্তু তাছাড়াও বড় কারণ হলো এখানে কোনো বিবাহিতা মহিলা নেই। বয়স্ক মানুষ আছে, যুবতী মহিলা আছে, বাচ্চা মেয়ে আছে, বাচ্চা ছেলে আছে, কিন্তু কোনো বিবাহিত মহিলা নেই। বৌঠান, তোমার উপর কি কোনো টর্চার করেছিল? কারণ বাকিদের অবস্থা দেখে মনে হয়েছে তারা বেশ ভয়ই ছিল। সে তো করেছিল। খেতে না দেওয়া, অন্ধকার ঘরে আটকে রাখা, তারপর ছুরি দিয়ে গোটা শরীরের চামড়া কেটে নেওয়ার চেষ্টা করা, এমন অনেক কিছু। তার মধ্যে কেউ যদি মারা যেত তার শরীরটা কোথায় যেন গায়েব হয়ে যেত। আমি তো ভেবেছিলাম তোমরা আমায় খুঁজেই পাবে না। বড্ড ভয় পেয়ে গেছিলাম আমি। বৌঠানের গোটা মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। বাকি যাদের আনা হয়েছিল তাদেরও হাসপাতালেই পাঠাতে হয়। তাই জন্যই ব্যোমকেশ তখন বলল, ভদ্রলোকের নাম সমরকান্তি রায়। তিনি একজন খুব ব্রিলিয়েন্ট বিজ্ঞানী ছিলেন এই শহরে। তিনি থাকবেন, তবে একবার তার একটা রিসার্চ নিয়ে তিনি কাজ করতে করতে বোধহয় অনিচ্ছাকৃত বশত তার সেক্রেটারি এবং কাজের সাহায্যকারী ছেলেটিকে খুন করে বসে। তিনি আসলে ব্যাপারটা লুকিয়ে রাখতে চাইল, কিন্তু সেই কেসটা আমি দেখেছিলাম, আর আমার জন্যই তাকে শাস্তি পেতে হয়েছিল। এখন আমার মনে হয় তিনি 1 বছর আগে সেখান থেকে ছাড়া পেয়েছেন, আর এখন তিনি তার প্রতিশোধ নিতে চাইছিলেন বলেই সত্যবতীকে তুলে নিয়ে গিয়েছিল। তবে এখন ভদ্রলোক যে কোথায় আছেন সে ব্যাপারে আমরা কিছুই জানি না। আহা ব্যোমকেশ, বৌঠানকে পাওয়া গেছে যখন তখন সেসব ব্যাপার থাক না।
ব্যোমকেশ যেন চিন্তিত মুখে বলল, অন্য কেউ হলে আমি ভাবতাম না, কিন্তু এই সমরকান্তি, ও হারতে শিখিনি। আমার মনে হয় তুমি আবার ফিরবে না, যে তুমি আবার তার আগে পর্যন্ত সত্যকে আবার আগের মতো করতে হবে। আমি এসে গেছি সত্য, আমি এসে গেছি। আর কোথাও যাব না তোমায় ছেড়ে, কোথাও না। বৌঠান বোধ হয় ব্যোমকেশের দুটো হাত চেপে ধরল। আমি বুঝতে পারলাম এই সময় এই ঘরে থাকা আমার ঠিক হবে না। তাই জন্যই নিজের ঘরের দিকে পা বাড়িয়েও শুনতে পেলাম ব্যোমকেশ আর সত্যবতী নিজেদের মতো কথা বলছে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে কলকাতা কম্পমান। আজকের গল্প পাঠে ও অজিতের ভূমিকায় ছিল কুন্তল, ব্যোমকেশ বক্সীর ভূমিকায় প্রতদীপ, অন্যান্য চরিত্রে রাজ, অরূপ, রাজপ্রতাপ, পার্থপ্রতিম, আস্তিক, দেব, সৌরভ সাহা ও দুর্বা। গল্পের সূত্রধর আমি, আসঞ্জল। শব্দ সংযোজন ও আবহে রণজয় এবং ঈশান। প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু। পর্বটি সমগ্র পরিচালনা এবং পরিকল্পনায় পার্থপ্রতিম ও ঈশান। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন, আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সাথে। আরও ভালো ভালো গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন অন্য এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন। নমস্কার, শুভরাত্রি।